মাত্র 5 মিনিট সময় দাও আমাকে, আমি জাবেদার 14 গোষ্ঠীর সব কি তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা অন্যদেরকে শিখাতে পারবে, তোমাদের সহপাঠীদের তোমরা কি শিখাতে পারবে, বন্ধু বান্ধবদের কি করতে পারবে, শিখাতে পারবে। একটা মজার ব্যাপার শেয়ার করি। অ্যাকাউন্টিং এমন একটা বিষয় যে তোমরা অন্য সহপাঠীদের সাথে বা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো কি নিয়ে, শুধুমাত্র জাবেদা নিয়ে। একজন অ্যাকাউন্টিং অনেক বেশি ভালো পারে, তো তুমি কি করো যে বলতো দোস্ত এই জাবেদাটা কি। এখন তুমি যদি ওদের মতো এরকম এক্সপার্ট হতে চাও বা ভালো হতে চাও, তাহলে তোমার কি লাগবে, জাবেদা শিখা লাগবে। তাই আজকে তোমাদের সাথে আলোচনা করবো কি নিয়ে, জাবেদা নিয়ে। চলো আমরা শুরু করি। তো এই জাবেদা, এই জাবেদা কাকে বলে, জাবেদা কাকে বলে? জাবেদার কিন্তু আরেকটি নাম আছে, কি, জার্নাল। জার্নাল বা জাবেদা। জাবেদা কাকে বলে? লেনদেন সংগঠিত হবার পর, কি, লেনদেন সংগঠিত হবার পর তারিখের ক্রম অনুযায়ী, কি যাই, তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ, ডেবিট ও ক্রেডিট পক্ষ ব্যাখ্যা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে, জাবেদা বলে। লেনদেন সংগঠিত হবার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ সহজ বা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে, জাবেদা বা জার্নাল বলে। এই জাবেদা শব্দটি এসেছে কোন শব্দ থেকে? প্রাচীন ল্যাটিন শব্দ জার থেকে। কি থেকে? জার থেকে। এই জার শব্দের অর্থ কি? জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস, দিন বা দিবস। আচ্ছা, তো জাবেদা কত প্রকার? জাবেদা কত প্রকার? এই জাবেদা আবার কত প্রকার? জাবেদা 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। জাবেদা কত প্রকার? জাবেদা 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ জাবেদা, আর একটা কি, প্রকৃত জাবেদা। জাবেদা, জাবেদা প্রধানত কত প্রকার? 2 প্রকার, সাধারণ জাবেদা, প্রকৃত জাবেদা। আমাদের সবচেয়ে বেশি নবম দশম শ্রেণীতে যেটা আসে সেটা কি, সাধারণ জাবেদা। সেটা কি নিয়ে? সাধারণ জাবেদা নিয়ে। আমরা আজকে সাধারণ জাবেদা এবং জাবেদা কিভাবে ডেবিট ক্রেডিট পক্ষ একটা লেনদেন থেকে নির্ণয় করা হয় সেইগুলাই কি শিখবো। তো এই সাধারণ জাবেদা আবার কত প্রকার? সাধারণ জাবেদা আবার 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। তো সাধারণ জাবেদা আবার 6 প্রকার। এই 6 প্রকার সাধারণ জাবেদাগুলো কি কি? এক নাম্বার হচ্ছে সাধারণ জাবেদাগুলো কি কি? এক নাম্বার হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আচ্ছা, ক্রয় জাবেদায় কোন সকল লেনদেন লিপিবদ্ধ করা হয়? বাকিতে ক্রয়কৃত পণ্য কোন জাবেদায়? সব ক্রয় জাবেদায়। আর বাকিতে বিক্রয়কৃত পণ্য কোন জাবেদায়? কোন জাবেদায়? বিক্রয় জাবেদায়। আর ক্রয় ফেরত জাবেদায় কোনটি? বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোন জাবেদায়? ক্রয় ফেরত জাবেদায়। আর বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে সেটা কোন জাবেদায়? বিক্রয় ফেরত জাবেদায়। একটা জিনিস, এই 4টার মধ্যে একটা জিনিস কি কমন, সেটা কি? বাকিতে। অবশ্যই জাবেদায় লিপিবদ্ধ হতে হলে কি হতে হবে? বাকিতে হতে হবে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এগুলোর মধ্যে যদি এন্ট্রিগুলা বা লেনদেনগুলা লিপিবদ্ধ করতে হয় তাহলে এগুলা কিসে হতে হবে? অবশ্যই বাকিতে হতে হবে। আর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা।
এবার দেখি যে ক্রয় জাবেদায় কোন সকল এন্ট্রি লিপিবদ্ধ করা হয়, সকল বাকিতে ক্রয় কি, সকল বাকিতে ক্রয়। বিক্রয় জাবেদায় সকল বাকিতে বিক্রয়, আর ক্রয় ফেরত জাবেদায় সকল বাকিতে ক্রয় ক্রয়কৃত পণ্য ফেরত দিলে, পণ্য ফেরত দিলে, ফেরত দিলে। আর বিক্রয় জাবেদায় পণ্য লিপিবদ্ধ করা হয় সকল বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত দিলে, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, আসলে। আর নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে নগদ অর্থ আসলে নগদ প্রাপ্তি জাবেদা, আর প্রতিষ্ঠান থেকে বা ব্যবসায় থেকে নগদ অর্থ চলে গেলে নগদ প্রদান জাবেদা। ব্যবসায় নগদ অর্থ চলে গেলে, ব্যবসায় থেকে। এবার বুঝতে পারছো? আমরা জানি জাবেদা কাকে বলে। লেনদেন সংগঠিত হবার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে, জাবেদা বা জার্নাল বলে। তারপর আসো এই জাবেদা, জাবেদা কোথা থেকে এসেছে, কোন শব্দ থেকে, ল্যাটিন শব্দ জার থেকে। কি থেকে? ল্যাটিন শব্দ জার থেকে। আর এই জার শব্দের অর্থ কি, দিন বা দিবস। এই জার শব্দের অর্থ কি, দিন বা দিবস। জাবেদা কত প্রকার? জাবেদা হচ্ছে দুই প্রকার, সাধারণ জাবেদা আর একটা কি, প্রকৃত জাবেদা। জাবেদা কয় প্রকার? দুই প্রকার, সাধারণ জাবেদা আর একটা কি, প্রকৃত জাবেদা। এই সাধারণ জাবেদা আবার কত প্রকার? সাধারণ জাবেদা হচ্ছে 6 প্রকার। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, এমনকি নগদ প্রদান জাবেদা। আচ্ছা, এবার হচ্ছে সাধারণ জাবেদা কত প্রকার, কি কি আসে, এগুলো তো জানলাম। এবার প্রকৃত জাবেদা জাস্ট কত প্রকার সেটা জেনে রাখি। প্রকৃত জাবেদা হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার, একটা কম। প্রকৃত জাবেদা 5 প্রকার, সাধারণ জাবেদা 6 প্রকার। জাস্ট এতটুকুই জানো। আচ্ছা, হিসাবের প্রাথমিক বই বলা হয় জাবেদাকে, আর হিসাবের পাকা বই কাকে বলা হয়? খতিয়ানকে। হিসাবের হিসাবের প্রাথমিক বই বলা হয় জাবেদাকে, আর হিসাবের পাকা বই বলা হয় কি, খতিয়ানকে। খতিয়ানকে। আচ্ছা, লেনদেন সংগঠিত হওয়ার পর সর্বপ্রথম তো জাবেদা লিপিবদ্ধ করি, তারপরে কোথায় লিপিবদ্ধ করি? খতিয়ানে। তাহলে সর্বপ্রথম লেনদেন জাবেদা লিপিবদ্ধ করি, তারপর কোথায় লিপিবদ্ধ করি? খতিয়ানে। এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে নিশ্চিত এইখানে যে কোনো একটা, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা পাবা। হয় বোর্ড পরীক্ষায়, অথবা স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, পি টেস্ট পরীক্ষায়, সেমিস্টার পরীক্ষায়, যেইটাই হোক এখান থেকে অবশ্যই আসবে, আসবে, আসবেই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে কি, জাবেদা। আমরা জানি যে জাবেদা কি হিসাবের, আমরা জানি জাবেদা কি হিসাবের প্রাথমিক বই বলা হয়। হিসাবের প্রাথমিক বই কাকে বলা হয়? জাবেদাকে। আর হিসাবের পাকা বই বলা হয় কাকে? খতিয়ানে। আচ্ছা, তাহলে এই খতিয়ানের সহায়ক বই হিসাবে কাজ করে কি, জাবেদা। হিসাবের সহায়ক বই হিসেবে কাজ করে কি, জাবেদা। আর লেনদেনের, ওই যে আমরা লেনদেন অধ্যায় করছিলাম, যে লেনদেন হইতে হলে কি, দ্বৈত সত্তা একটা কি বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্য। আচ্ছা, লেনদেনের এই যে দ্বৈত সত্তার বৈশিষ্ট্যটা নিশ্চিত করা হয় বা প্রয়োগ করা হয় কোথায়? জাবেদায়, ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে। লেনদেনের দ্বৈত সত্তার প্রয়োগ কোথায় নিশ্চিত করা হয়? জাবেদায়।
নিশ্চিত করে। কোথায়? জাবেদায়। আচ্ছা আচ্ছা, আমাদের এই জাবেদা অধ্যায়ে কি আছে? বার্তা আছে। কি আছে? বার্তা আছে। আমরা জানি যে বার্তা কত প্রকার? বার্তা দুই প্রকার। বার্তা কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। আচ্ছা, বার্তা জিনিসটা কি? বার্তা হচ্ছে ছাড় দেয়া, মূল্য ছাড় দেয়া। ধরো আমরা এই যে বিশেষ করে সবচেয়ে সহজভাবে তোমরা যেটা বুঝবা সেটা হচ্ছে আমরা বই কিনতে যাই না, গাইড বই, বিভিন্ন প্রকার বই কিনতে যাই লাইব্রেরিতে, যাই কি বলি, মামা কত পার্সেন্ট, কি কত পার্সেন্ট দিবা, কত পার্সেন্ট দিবে? এই যে কেউ 15% দেয়, কেউ 20% দেয়, কেউ 25% দেয়। নীল ক্ষেত দেখা গেছে মাঝে মাঝে 30%ও দেয়, নীল ক্ষেত। তো এই যে বলি যে কত পার্সেন্ট দিবা, কি দিবা? বারটা দিবা বা ছাড় দিবা। তাহলে খুব জাবেদা। বারটা কত প্রকার? বারটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কারবারি বারটা, আরেকটা কি নগদ বারটা। একটা কারবারি বারটা, আরেকটা কি নগদ বারটা। বারটা দুই প্রকার। নগদ বার্তা। আচ্ছা, কারবারি বার্তা আমাদের কোন কাজে লাগে আর নগদ বার্তা আমাদের কোন কাজে লাগে? এটা এখন কি জানা দরকার না? পণ্য ক্রয় বিক্রয় করার সাথে কোন বার্তা জড়িত? কারবারি বার্তা। পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কারবারি বার্তা জড়িত। জড়িত ক্রয় বিক্রয়ের সাথে কোন বার্তা জড়িত? কারবারি বার্তা। নগদ বার্তা আমাদের না জানলেও সর্ব সমস্যা নাই। নগদ বার্তা আমি ওই নবম দশম শ্রেণীতে লাগে না। আর যেটা লাগে না এটা আমরা করে লাভ আছে? কোনো লাভ নাই, বেশি পড়বো না। এইবার আমরা এবার আমরা কি করব? পুরা এতক্ষণ যা পড়লাম বেসিকটা বা এমসিকিউটা বা ছোট প্রশ্নটা বা সাধারণ নলেজ যেটা দরকার আমাদের এই অধ্যায়ের জন্য সেগুলা আরেকবার আমি একবার রিভিশন দিই। জাবেদা কাকে বলে? লেনদেন সংগঠিত হওয়ার পর সর্বপ্রথম হিসাবের বইতে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? জাবেদা বলে। জাবেদা প্রধানত দুই প্রকার। সাধারণ জাবেদা একটা কি? প্রকৃত জাবেদা। এই সাধারণ জাবেদা আবার 6 প্রকার। প্রকৃত জাবেদা আবার 5 প্রকার। সাধারণ জাবেদা 6 প্রকার কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং কি নগদ প্রদান জাবেদা। এই মোট 6 প্রকার। এই এই ক্রয় জাবেদার মধ্যে কোন সকল এন্ট্রিগুলো লিপিবদ্ধ হয়? সকল বাকিতে ক্রয়। বিক্রয় জাবেদায় কোনগুলো এন্ট্রি লিপিবদ্ধ হয়? সকল বাকিতে বিক্রয়। এই ক্রয় ফেরত জাবেদায় কোনগুলো এন্ট্রি লিপিবদ্ধ করা হয়? ধরো আমি কিছুদিন আগে কিছু পণ্য ক্রয় করছি, কি করছি? ক্রয় করছি। এখন আবার এগুলো আমার নিম্নমানের হয়েছে বা আমার আশানুরূপ হয় না বা পণ্যের মধ্যে ভেজাল আছে, এখন আমি কি করছি? আবার ফেরত দিয়ে দিচ্ছি কিছু পণ্য। এগুলা কোন জাবেদায় আসবে? ক্রয় ফেরত জাবেদায়। আর বিক্রয় ফেরত জাবেদায় কোনগুলো আসে? ধরো আমি কিছুদিন আগে কিছু পণ্য বিক্রয় করছি, কি করছি? বিক্রয় করছি। ওই ক্রেতার সেগুলা কি হয় নাই? পছন্দ হয় নাই, তাই সে কি করছে? ফেরত দিয়ে দিচ্ছে। এগুলা কোন জাবেদায় আসবে? বিক্রয় ফেরত। আর প্রতিষ্ঠানের মধ্যে অর্থ আসলে নগদ প্রাপ্তি জাবেদা, আর প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গেলে কি নগদ প্রদান জাবেদা। ঠিক আছে। আর হচ্ছে আমরা জানি প্রাথমিক বই, হিসাবের প্রাথমিক বই বলা হয় কাকে? জাবেদাকে। আর হিসাবের পাকা বই বলা হয় খতিয়ানকে। সর্বপ্রথম লেনদেন সংগঠিত হওয়ার পর জাবেদায় লিপিবদ্ধ করতে হয়, তারপর কোথায়? খতিয়ানে। এই কারণে খতিয়ান জাবেদার সহায়ক বই বলা হয়। জাবেদাকে কি বলা হয়? খতিয়ানের সহায়ক বই বলা হয়, সহায়ক বই বলা হয়। আর লেনদেনের দ্বৈত সত্তার প্রয়োগ কোথায় নিশ্চিত করা হয়? লেনদেনের দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত করা হয় হচ্ছে জাবেদায়। আর এই অধ্যায়ের মধ্যে নতুন করে আসে হচ্ছে বার্তা। বার্তা কত প্রকার? বার্তা দুই প্রকার। নগদ বার্তা, কারবারি বার্তা। আমাদের ক্রয় বিক্রয়ের সাথে কোন বার্তা জড়িত? গুড, কারবারি বার্তা। ঠিক আছে। এতক্ষণ আমরা কি শিখলাম? জাবেদা অধ্যায় থেকে যে সকল জ্ঞানমূলক অথবা এমসিকিউ আকারে যেগুলো আসতে পারে সেগুলো শিখলাম। এখন আমরা কি নির্ণয় করা শিখবো? জাবেদা নির্ণয় করা শিখবো। জাবেদা নির্ণয় করার আগে আমাদের দুইটি কথা জানতে হবে। কি দুইটি কথা জানতে হবে বা মনে রাখতে হবে? সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় কি? ডেবিট। সম্পদ এবং ব্যয় কি? ডেবিট। আয়, দায়, মূলধন এগুলা কি? ক্রেডিট। সম্পদ এবং ব্যয় হচ্ছে ডেবিট। আয়, দায়, মূলধন কি? ক্রেডিট। আচ্ছা, এই যে সম্পদ, সম্পদের স আর ব্যয়ের কি? ব। তাইলে আমরা লিখতে পারি না যে সম্পদের স আর ব্যয়ের ব নিয়া সব? তাহলে সব মানে কি?
সব মানে সতে সম্পদ, বতে ব্যয়, সব মানে কি ডেবিট, সব মানে কি ডেবিট। আর এই যে এখানে আছে আয় দায় মূলধন, প্রত্যেকটার প্রথম অক্ষর নিলে আমরা কি লিখতে পারি, সরু দ আর ম, সরু দ আর ম। তাহলে আমরা লিখতে পারি না যে আদম কি সব মানে ডেবিট, সব মানে কি ডেবিট, আর আদম মানে কি ক্রেডিট। আচ্ছা, তাহলে সম্পদ মানে ডেবিট, সম্পদ আর ব্যয় মানে কি ডেবিট, তাহলে আয় দায় মূলধন মানে কি ক্রেডিট। তাহলে সম্পদ আর ব্যয় যদি ডেবিট হয় তাহলে এগুলো কি বৃদ্ধি পেলেও কি ডেবিট, এগুলো বৃদ্ধি পেলেও কি ডেবিট, আর এগুলো হ্রাস পেলে কি হবে বিপরীত হবে, ডেবিটের বিপরীত কি ক্রেডিট। তাহলে সম্পদ এবং ব্যয় এই দুইটা হচ্ছে ডেবিট, আর এই দুইটা বৃদ্ধি পেলেও কি ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এবার আসো যে আয় দায় মূলধন বা আদম, আয় দায় মূলধন বা আদম হচ্ছে ক্রেডিট, এগুলো বৃদ্ধি পেলেও ক্রেডিট, হ্রাস পেলে বিপরীত ডেবিট। আচ্ছা, এবার শোনো যে সম্পদগুলো কি কি। নবম দশম শ্রেণীতে সম্পদ বেশি আসে না। সম্পদ বলতে নগদ অর্থ, ব্যাংক, নগদ অর্থ ব্যাংক, দেনাদার, যন্ত্রপাতি, আসবাবপত্র, সরঞ্জাম, এই 5-6টা বা 7-8টার বেশি আসবে না। দেনাদার বা প্রাপ্য হিসাব, নগদ অর্থ, ব্যাংক, আসবাবপত্র, সরঞ্জাম, যন্ত্রপাতি, এগুলা কি সম্পদ। আর হচ্ছে ব্যয়গুলা কি কি, ধরো পণ্য ক্রয় করলে ব্যয়, বেতন দিলে ব্যয়, তারপরে মজুরি প্রদান করলে ব্যয়, কারখানা ভাড়া দিলে এগুলা ব্যয়, এগুলা কি ব্যয়। আচ্ছা, তারপর হচ্ছে আয়গুলো কি কি, পণ্য বিক্রয় করলে আয়, কোথা থেকে কোনো অর্থ আসলে ব্যবসায় সেটা আয়। আর দায়গুলো কি কি, আমার কাছ থেকে যদি কেউ পায় সেটা কি দায়, যেমন পাওনাদার বা প্রদয় হিসাব, এগুলা কি দায়, ব্যাংক ঋণ, এগুলা কি দায়। আর মূলধন কি, মালিকানা সূত্রের মধ্যে, মালিকানা সূত্রের মধ্যে 4টা পক্ষ থাকে। মালিকানা সূত্রের মধ্যে কয়টা পক্ষ থাকে, 4টা। মূলধন, আয় ব্যয়, দায়, মূলধন আয় ব্যয় উত্তোলন। 4টা কি কি, মূলধন আয় ব্যয় উত্তোলন। এই ব্যয় তো উপরে চলে গেছে, ব্যয় তো সম্পদ, আয় হচ্ছে ক্রেডিট। অনেকে ভুল করে কি এই মূলধনের জায়গায় মালিকানা সূত্র লাগে, কি মূলধনের জায়গায় মালিকানা সূত্র লাগে, আসলে এটা মালিকানা সূত্র হবে না, হবে কি মূলধন। আচ্ছা, এবার আমরা এই দুইটা লাইনের কথা দ্বারা, এই দুইটা লাইনের কথা দ্বারা আমরা একটা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখি। ধরো পণ্য ক্রয় করছে, কি করছে, পণ্য ক্রয় করেছে, কত টাকা, ধরো 1000 টাকা, পণ্য ক্রয় করছে কত টাকা, 1000 টাকা। আচ্ছা, পণ্য মানে পণ্য, ধরো একটা পণ্য, এটা কলম বা কাঁচা সবজি বা যাই হোক একটা জিনিস কি করছে ব্যবসায় ক্রয় করছে। আচ্ছা, এই ক্রয় করার ফলে, এই ক্রয় করার ফলে ব্যবসা থেকে টাকা আসছে না ব্যবসা থেকে টাকা চলে গেছে। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমার কি জানতে হবে, ব্যবসায় কি আসছে নাকি ব্যবসা থেকে চলে গেছে, ব্যবসার কি দায় বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমি যদি একটা পণ্য ক্রয় করি, ধরো এটাই কি, এই মার্কারটাই ধরো একটা পণ্য, এই মার্কারটা কি একটা পণ্য। ধরো আমি দোকানে গেলাম, বললাম যে একটা মার্কার দেন, আমার কি দিল, সে মার্কার দিল মানে পণ্য দিল, আর আমি তাকে কি দিলাম, নগদ টাকা দিলাম, ঠিক আছে। তাহলে আমার কাছে কি আসলো, আমার কাছে কি আসলো, আমার কাছে পণ্য আসলো, আমার কাছে কি আসলো, পণ্য আসলো। আর আমার কাছ থেকে কি চলে গেল, নগদ টাকা চলে গেল। তার মানে কি, কিসের ফলে পণ্য আসছে, পণ্য মানে ক্রয়, পণ্য মানে কি ক্রয়। তাহলে ক্রয় আমার কি বাড়ছে না কমছে, ক্রয় বাড়ছে না কমছে, ক্রয় আমার বৃদ্ধি পাইছে। আর ক্রয় জিনিসটা কি, ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়, ওই যে টাকা দিয়ে দিলাম তাহলে কি হয়েছে, ব্যয় হয়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি, ব্যয় বৃদ্ধি পেলে কি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, তাহলে ক্রেডিট কি হবে, আমি পণ্য আনার সময় আমি কি দিয়ে আনছিলাম, পয়সা, কি টাকা, টাকা দিয়ে আনছিলাম, তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব, বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসো আরেকটা দেখি।
পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করেছে কত টাকা? 1,000 টাকা। আচ্ছা, ধরো পণ্য বিক্রয়, আমার আগে জানতে হবে আয় হয়েছে না ব্যয় হয়েছে, ব্যবসা আসছে নাকি চলে গেছে। আচ্ছা, পণ্য বিক্রয় করছি, ধরো আমার কাছে এই মার্কেটটা আছে, এটা কি একটা পণ্য, এটা আমি বিক্রি করছি, এটা আমি কি করছি? বিক্রি করছি। ধরো এটা আমি তাকে দিয়ে দিলাম, ধরো এটা আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আমারে কি দিলা? ধরো 50 টাকা দিলা বা 1,000 টাকা দিলা, তোমার আমি মার্কার দিয়ে দিলাম, তুমি আমারে কি দিলে? 1,000 টাকা দিলা। তাহলে আমার ব্যবসায় কি আসছে? 1,000 টাকা আসছে। কিসের ফলে আসছে? কিসের ফলে? বিক্রয়ের ফলে। কিসের ফলে? বিক্রয়ের ফলে। আচ্ছা, নগদ টাকা যে আসছে, নগদ টাকা আমার জন্য কি? নগদ টাকা আমার জন্য সম্পদ। ওই যে বলছিলাম সম্পদ কি কি? ব্যাংক, নগদ টাকা, দেনাদার বা প্রাপ্য হিসাব, আসবাবপত্র, যন্ত্রপাতি, সরঞ্জাম, এগুলা কি? সম্পদ। তাহলে আমি যে তোমারে মার্কার বিক্রি করে দিলাম তোমার কাছে, তার ফলে তুমি আমার কি দিছো? নগদ টাকা দিছো। তাহলে ব্যবসায় কি বৃদ্ধি পাইছে? কি বৃদ্ধি পাইছে? নগদ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা মানে কি? সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। গুড। নগদান হিসাব কি? ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? আমি যে ওই যে পণ্যটা তোমার কাছে বিক্রয় করছি, টাকাটা কিসের ফলে আসছে? পণ্য বিক্রয়ের ফলে। তাহলে বিক্রয় হিসাব কি? ক্রেডিট। বিক্রয় হিসাব কেন ক্রেডিট হইলো? কারণ বিক্রয় করার ফলে কি হয়েছে? আয় হয়েছে। বিক্রয় করার ফলে কি হয়? আয় হয়। ক্রয় করার ফলে কি হয়? ব্যয় হয়। তাহলে বিক্রয় করার ফলে যে আয় হয়েছে, তাহলে আয়টা কি আমার বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে আয় বৃদ্ধি পেলে কি? আয় বৃদ্ধি পেলে কি? আয়, আদমের কি? আয় বৃদ্ধি পেলে আয় ক্রেডিট। তাহলে আয় বৃদ্ধি পেলেও কি? ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। তাহলে কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এবার চলো আরেকটা আমরা কি দেখি। এবার ধরো যে পণ্য ক্রয় বিক্রয় দিয়ে শিখছি, পণ্য ক্রয় বিক্রয় দিয়ে শিখছি, এবার ধরো আসবাবপত্র ক্রয় বিক্রয় লিখি। আসবাবপত্র ক্রয় কত? 20,000 টাকা। আসবাবপত্র ক্রয় কি? 20,000 টাকা। আচ্ছা, আসবাবপত্র যদি আমি ক্রয় করি, তাহলে আমার কাছ থেকে টাকা আসে না যায়? আমার কাছে কি টাকা আসে না যায়? আসবাবপত্র ক্রয় করলে আমার থেকে টাকা কি? চলে যায়। আমার থেকে টাকা চলে যায়। তাহলে টাকাটা কি? নগদ টাকাটা কি? সম্পদ। নগদ টাকা কি? সম্পদ। তাহলে সম্পদ কি? বৃদ্ধি পেল না হ্রাস পেল? অবশ্যই টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হিসাবটা কি হবে? ডেবিট কি হবে? আমরা এর আগে পড়ছিলাম যে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় করার ফলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট আসে। তাহলে এখন নগদান হিসাব তো ক্রেডিট আসে, কারণ আমি আসবাবপত্র ক্রয় করছি, তাহলে আমার থেকে টাকা চলে গেছে। তাহলে আমার ব্যবসায় কি আসছে? কি আসছে? কি আসছে? আসবাবপত্র আসছে। গুড। কারণ ক্রয় বিক্রয় করার আসবাবপত্র বা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে স্থায়ী সম্পদের কি আসে? নাম আসে। স্থায়ী সম্পদের কি আসে? নাম আসে। এটার ব্যাখ্যাটা আমি দিই, দেখো কেন স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করার সময় ক্রয় বিক্রয় নাম আসে না, ওই উক্ত সম্পত্তির নাম আসে। দেখো আমাদের হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। কেন আসবাবপত্র বা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করার সময় স্থায়ী সম্পদের নাম আসে, ক্রয় বিক্রয় আসে না কেন? সম্পদ এক পাশে একলাই 100, কি একলাই 100, আর দায় এবং মালিকানা বা দায় এবং কি মালিকানা 50, 50, 100। এবার বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কারণ স্থায়ী সম্পদ একলাই এক পাশে বসে,
একলাই কি এক পাশে বসে, আর দায় এবং মালিকানা সত্ত্ব কি অন্য পাশে বসে। আর মালিকানা সত্ত্বের উপাদান কয়টি? চারটি। আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। তাহলে আয় আর ব্যয় কার ঘরের লোক? কার ঘরের লোক? মালিকানা সত্ত্বের ঘরের লোক। এই কারণে মালিকানা সত্ত্বের ঘরের লোক দেখা 50 50 100, আর সম্পদ কি একলাই 100। এদের আমরা কি করি? সম্পদ বা আসবাবপত্র বা স্থায়ী সম্পদ নামে যেগুলো থাকে ওগুলোর নামই আমরা কি লিখি। তাহলে এখানে কি হবে? আসবাবপত্র হিসাব ডিবি। যদিও এটার ব্যাখ্যাটা 100% এইটা না, তাও তোমাদের বোঝানোর জন্য সহজভাবে দিলাম আর কি, বুঝছো? এবার আমরা আরেকটা ট্রাই করি। কি আরেকটা ট্রাই করি? ধরো আসবাবপত্র ক্রয় দেখলাম, এখন লিখি কি আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র বিক্রয়। তো ধরো আমার, বা ধরো আমার এই যে হোয়াইট বোর্ডটা আছে, আমার কাছে কি আছে? হোয়াইট বোর্ডটা আছে। হোয়াইট বোর্ডটা আমি কি করব? বিক্রি করব। তোমার কাছে আমি কি করব? বিক্রি করব। তাহলে তোমার আমি কি দিলাম? হোয়াইট বোর্ডটা দিলাম। কি দিলাম? হোয়াইট বোর্ডটা দিলাম। আর তুমি আমারে কি দিলা? নগদ টাকা দিলা। তাহলে আমার কাছে কি আসলো? নগদ টাকা আসলো। আর আমরা জানি নগদ টাকা কি সম্পদ। তাহলে নগদ টাকা কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কি ডেবিট। আর ক্রেডিট হবে কি? ক্রেডিট হবে কি? আমরা জানি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় নামে কিছু আসে না, স্থায়ী সম্পদের নাম আসে। তাহলে আমার কাছে নগদ টাকা আসছে, আমি তোমারে কি দিছি? হোয়াইট বোর্ডটা দিছি বা আসবাবপত্রটা দিছি। তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ক্রেডিট। সহজ না? বাচ্চা কাচ্চাদের পড়ালে। তোমরা খালি একটু মনোযোগ দাও আর আমার ক্লাসগুলা নিয়মিত দেখতে থাকো, সাবস্ক্রাইব করে সাথে থাকো। অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদেরকে এমন ভাবে বোঝাবো বা এমন ভাবে পড়াবো যে তোমরা নিজেরা তো পারবাই ইনশাআল্লাহ, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও কি তোমরা শেখাতে পারবা। এবার আমরা কি আরেকটা প্র্যাকটিস করি। ধরো এতক্ষণ আমরা ক্রয় বিক্রয় নিয়ে দেখলাম, এবার দেখি যে অফিস কর্মচারীর বেতন দেয়া হলো। 2000। অফিস কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে কত টাকা? 2000 টাকা। আচ্ছা, এইখানে আমার প্রতিষ্ঠানে বা ব্যবসায় কি আসলো কি গেল? কি আসলো কি গেল? আচ্ছা, অফিস কর্মচারী বেতন দিচ্ছে, তাহলে আমার প্রতিষ্ঠান থেকে কি গেছে? বেতন গেছে। বেতন বাবদ কি গেছে? আমার প্রতিষ্ঠান থেকে বেতন বাবদ নগদ টাকা গেছে। অফিস কর্মচারীর বেতন কি কাগজ দিয়ে দেয় না মাইক টাইপ দিয়ে দেয়? কি দিয়ে দেয়? অবশ্যই টাকা দিয়ে দেয়। তাহলে অফিস কর্মচারীর বেতন যে গেল আমার কাছ থেকে, কি গেল? বেতন বাবদ নগদ টাকা গেছে। তাহলে নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে। তাহলে আমরা জানি নগদ টাকা হচ্ছে সম্পদ। কি সম্পদ? তাহলে নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে সম্পদ হ্রাস পেলে কি ক্রেডিট। নগদ টাকা কি ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আচ্ছা, এই নগদ টাকাটা কি বাবদ গেছে বা কার মারফতে গেছে, কি কারণে গেছে? কর্মচারীর বেতন দেওয়ার ফলে। বেতন কি? বেতন ব্যয়। কারণ এই বেতন দেওয়ার কারণে আমার প্রতিষ্ঠান থেকে টাকা গেছে। তাহলে বেতন ব্যয়, তাহলে ব্যয়টা কি বাড়ছে না কমছে? ও, টাকা গেছে তার মানে ব্যয় বৃদ্ধি পাইছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। কি ডেবিট। বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। এবার আমরা আবার আরেকটা প্র্যাকটিস করি, ঠিক আছে? অফিস কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগত অর্থ থেকে দিয়েছে। 2000 টাকা।
অফিস কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে কত টাকা? 2,000 টাকা। আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম যে অফিস কর্মচারী বেতন প্রদান করা হয়েছে, তাহলে অবশ্যই কার থেকে দিছে? ব্যবসা থেকে দিছে। কারণ ব্যবসা থেকে না দিয়ে কার কাছ থেকে দিছে? মালিকের কাছ থেকে দিছে। আর আমরা অঙ্ক করি কার? অঙ্ক করি হচ্ছে ব্যবসায়ের, মালিকের কোনো অঙ্ক করি না। কিন্তু এটা কি লেনদেন? এটা কি লেনদেন নাকি লেনদেন নয়? লেনদেন হইলে জাবাদা হবে, আর লেনদেন না হইলে জাবাদা হবে। এবার তুমি বুঝো এটা লেনদেন নাকি লেনদেন নয়। এটা কি অবশ্যই লেনদেন নয়, অবশ্যই লেনদেন নয়। হোক, এটা লেনদেন। এটা কি লেনদেন? কারণ এই যে মালিককে যে বেতনটা দিছে, কার দিছে? কর্মচারী। আর কর্মচারীরা কোথায় কাজ করে? ব্যবসায় কাজ করে। আচ্ছা, এবার তোমাদের একটা শর্ট টেকনিক দেই। কি দেই টেকনিক? মালিক যদি ব্যবসায়ের কোনো খরচ ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করে, তাহলে সেটা মূলধন হিসাব ক্রেডিট হবে। এটা জাতীয় জাতীয় মার্কা। কি মার্কা? জাতীয় মার্কা। এটা আর কোনো পরিবর্তন হইব না। এটা কি পরিবর্তন হইব না? মূলধন হিসাব ক্রেডিট মানে ক্রেডিট হইব। কিভাবে? মালিক যদি তার ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসায়ের কোনো খরচ প্রদান করে, তাহলে সেটা কি মূলধন হিসাব ক্রেডিট হবে। কেন মূলধন হিসাব ক্রেডিট হবে? আচ্ছা, মালিক যদি ব্যবসা শুরু করে, কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে সেটা কি হিসাবে ধরি আমরা? ব্যবসায় মূলধন হিসাবে ধরি না? তাহলে মালিক যদি ব্যবসায় কোনো খরচ দেয়, সেটাও কি মূলধন? সেটাও কি মূলধন? মালিকের কাছ থেকে ব্যবসায় কিছু গেলে এটা কি মূলধন। আর সোজা কথা, মালিকের কাছ থেকে ব্যবসায় কোনো খরচ গেলে সেটা কি মূলধন। তাহলে আমরা একটা জানছি যে মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এবার ডেবিট হইব কি? মালিক কি বাবদ ব্যয়টা করছে? বেতন বাবদ। বাচ্চা কাচ্চাদের পড়ালেখা, তাহলে কি বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব কি ডেবিট। বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো তো কেন হয়েছে? যদি না বুঝো কমেন্টস করো। কি করো? কমেন্টস করো, আমি অবশ্যই কি আবারও বুঝিয়ে দিব। তারপরে ধরো আরেকটা করি, সবচেয়ে বেশি তোমাদের প্যাঁচ লাগে যেটাতে ব্যাংক সুদ মঞ্জুর করলো আর কি ব্যাংক সুদ ধার্য করলো, সবচেয়ে বেশি প্যাঁচ লাগাও তোমরা এই দুইটাতে। সর্বপ্রথম বলে রাখি যে ব্যাংক কিন্তু একটা সম্পদ। ব্যাংক কি সম্পদ। তাহলে কি লিখলাম? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত টাকা? 500 টাকা। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত টাকা? 500 টাকা। তাহলে এটা মানিটা কি? আগে আমার এটা বুঝতে হবে যে মানিটা কি। ব্যাংক মানে সম্পদ, আমরা জানি ব্যাংক মানে সম্পদ, নগদ মানে সম্পদ, দেনাদার প্রাপ্য হিসাব মানে কি সম্পদ। তাহলে ব্যাংক তো সম্পদ। তাহলে এবার জানতে হবে যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ মানে কি। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ মানে কি? ব্যাংক আমাদের কি দিছে? সুদ দিছে। বিষয়টা কি এমন? ব্যাংক আমাদের সুদ দিছে, বিষয়টা এমন? আসলেই এমন বেটা, বুঝোস না খা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ মানে ব্যাংকের কাছে যে আমরা টাকাটা রাখছি, কার কাছে? ব্যাংকের কাছে যে আমরা টাকা রাখছি, সেইটা থেকে ব্যাংক আমাদের কি দিছে? একটা ইন্টারেস্ট দিছে বা সুদ দিছে। তাহলে ব্যাংক যদি আমাদের সুদ দেয়, তাহলে আমরা জানি যে ব্যাংকের ভিতরে আমরা টাকা রাখছি, তাহলে ব্যাংক হ্যাঁ ওইখান থেকে আমারে আবার ব্যাংক হিসাবে টাকা দিছে, তাহলে আমার ব্যাংকের টাকা বাড়ছে। ব্যাংকের টাকা কিছে? বাড়ছে। আর ব্যাংক মানে কি সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি কি ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। এবার ক্রেডিট হবে কি? ক্রেডিট হবে কি? ব্যাংকের টাকাটা কি বাবদ বাড়ছে? সুদ বাবদ বাড়ছে। কি বাবদ? সুদ বাবদ। আচ্ছা, ব্যাংক যে আমাদের সুদ দিল, ব্যাংক আমাদের সুদ দিছে, তাহলে এটা আমাদের জন্য আয় হয়েছে না ব্যয় হয়েছে? ব্যবসাতে আসছে না গেছে? আয় হয়েছে না ব্যয় হয়েছে? অবশ্যই আয় হয়েছে। তাহলে আয় বৃদ্ধি পেলে কি? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। শেষ। তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? বুঝতে পারছো? বাচ্চা কাচ্চাদের পড়ালে বুঝুন না, বুঝার কি আছে। এবার আসো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ গেছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এবার ওটা দাও।
ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কত? 500 টাকা। মানে কি, বিষয়টা কি? মানে ব্যাংক আমাদের একটা চার্জ ধরছে। কি ধরছে? চার্জ। যে আপনারা যে আমার ব্যাংকের মধ্যে সবসময় টাকা রাখেন, সেটার জন্য আমার কি দিতে হবে? কিছু চার্জ দিতে হবে বা কিছু ফি দিতে হবে। তাহলে আমি যদি ব্যাংকের কিছু ফি দিই, তাহলে আমার এটা আর ভালো। আমার ব্যাংকের, আমি ব্যাংকের মধ্যে ধরো 1000 টাকা জমা রাখছি। কত টাকা জমা রাখছি? তাহলে আমার এটা কি সম্পদ। এখন 1000 টাকা জমা রাখার জন্য তারা আমার কি করতে হইব? একটা চার্জ দিতে হবে। কি দিতে হবে? চার্জ দিতে হবে। তাহলে আমার ব্যাংকের টাকা বাড়লো না কমলো? অবশ্যই ব্যাংকের টাকা কমলো। কি বাবদ কমলো? ব্যাংকের চার্জ বাবদ কমছে। তাহলে আমরা জানি ব্যাংকের চার্জ একটা কি? ব্যয়। ব্যাংকের চার্জ কি? ব্যয়। ব্যাংক সম্পদ, কিন্তু ব্যাংকের যে চার্জ দিছি সেটা কি? ব্যয়। কারণ আমার কাছ থেকে টাকা চলে গেছে, এটা কি? ব্যয়। তাহলে ব্যাংক একটা সম্পদ, কিন্তু ব্যাংক চার্জ কি? ব্যয়। কারণ আমার কাছ থেকে টাকা চলে গেছে। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আর ব্যাংক হলো সম্পদ। ব্যাংকের টাকা কি চার্জ দেওয়ার ফলে কমছে না বাড়ছে? অবশ্যই কমছে। তাহলে ব্যাংক একটা সম্পদ। ব্যাংক সম্পদ, যদি সম্পদ কমে বা হ্রাস পায় তাহলে সেটা কি? ক্রেডিট। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? যদি কোনো জাবেদা নিয়ে বুঝতে কোনো সমস্যা হয়, হোক আমি এইখানে যা পড়াইছি তো পড়াইছি, তার বাহিরে যদি কোনো জাবেদা নিয়ে তোমাদের সমস্যা, অবশ্যই আমাকে কমেন্টস করবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। আজকে কি এ পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমার একটি সাবস্ক্রাইবের ফলে কি আমার নতুন একটা ভিডিও বানাতে কি উৎসাহ হয়, কি হয়? উৎসাহ হয়, আগ্রহ হয়। মনে হয়েছে না আমার এই চ্যানেলটা আস্তে আস্তে বড় হইব। এই কারণে কি আমার একটা আশা জাগে। বাট তোমরা যদি ভিডিও দেখার পর সাবস্ক্রাইব না করো, তাহলে আসলে ভিডিও বানাতে অনেকটা খারাপ লাগে। যে না, মনে হয় না যে আমার দ্বারা কিছু হইব, বা আমার এই ভিডিও কেউ দেখবো, কারো কাছে ভালো লাগে, বা আমার মনে হয় না যে আমি পড়াইতে পারি ভালো করে। এই কারণে তখন মন খারাপ লাগে। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।